এবারে একটি নির্দিষ্ট বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে s ইকুয়াল 0 এবং একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে l ইকুয়াল 0। তো এই দুইটার যে ছেদবিন্দু, এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এদের ছেদবিন্দু দিয়ে কিন্তু অসংখ্য বৃত্ত যেতে পারে, কিন্তু আমাকে একটা নির্দিষ্ট বের করতে হবে। ঠিক আছে, তো নিয়মটা কি দেখো, যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে s ইকুয়াল 0, তো s প্লাস কে ইন্টু এল ইকুয়াল 0। ঠিক আছে, এখানে s কি বলতো বৃত্তের সমীকরণ, এল ইকুয়াল কি বলতো সরলরেখার সমীকরণ, আর এখানে কে টা হচ্ছে একটা ধ্রুবক। তো কে হচ্ছে ধ্রুবক, তাহলে কে এর বিভিন্ন মানের জন্য আমরা কি বলতো অনেকগুলো বৃত্তের সমীকরণ পাবো, যার প্রত্যেকটাই কি বলতো এদের ছেদবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তো কে এর মান একটা নির্দিষ্ট মানের জন্য তাহলে কি বলতো একটা নির্দিষ্ট একটা বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা সম্পর্কে আরো একটু ক্লিয়ার হয়ে দেখো। বলছে কি যে এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই যে রেখাটা দেওয়া আছে, আবার কি বৃত্তটাও দেওয়া আছে, বলছে এদের ছেদবিন্দু দিয়ে যে যায় সেই বৃত্তটা তুমি বের করো। তাহলে এদের ছেদবিন্দু দিয়ে তো অসংখ্য বৃত্ত যায়, যাদের সমীকরণ কি বলতো s প্লাস কে ইন্টু এল। তাহলে s এর ভ্যালু কত ছিল এখানে দেখো, s হচ্ছে বৃত্তের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এটা ছিল বৃত্তের সমীকরণ, প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ যেটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে কি বলতো আমাদের বৃত্ত এবং রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এই দুইটা বৃত্ত মানে আমাদের যে বৃত্ত দেওয়া ছিল ওই বৃত্ত এবং ওই সরল রেখার ছেদবিন্দুগামী যে বৃত্ত, দ্যাট মিনস এই যে লাল বৃত্তটা, ঠিক আছে, সেটার সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু কে এর মান কত হবে, তাই না? এই যে দেখো নির্দিষ্ট কে এর জন্য নির্দিষ্ট একটা বৃত্তের সমীকরণ। তাহলে কে বের করার জন্য আমাকে ফার্দার একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো বলছে যে 2,1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে 2,1 বিন্দুগামী, যেহেতু এই বৃত্তটা যদি 2,1 বিন্দুগামী হয়, কোন বৃত্তটা বলতো এই যেটা আমরা বের করলাম, হ্যাঁ, এটা যদি 2,1 বিন্দুগামী হয় তাহলে কি হবে, 2,1 দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে 2,1 দিয়ে স্যাটিসফাই করো, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 7 প্লাস কে ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো 5 মাইনাস 8 প্লাস 7 মাইনাস কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো কে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত বলতো, কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 4, তাই না? 7 5 12, 8 4 12, তাহলে 8 কে ইকুয়াল হচ্ছে আমরা 4 পেয়ে যাচ্ছি। তাহলে কে এর মান যেহেতু 4, সেটা আমরা কোথায় বসাবো বলতো, এই ইকুয়েশনে বসাই দিব, তাহলে আমরা সেই নির্ণেয় বৃত্তটা পাবো। অতএব নির্ণেয় বৃত্ত কি করলাম বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 প্লাস কে এর জায়গায় বসাও 4, তাহলে 4 ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো মাইনাস 4x আর এখানে হচ্ছে কি প্লাস 4x, তাহলে প্লাস 4x মাইনাস 4x কেটে গেল, এখানে হচ্ছে 3 4 মাইনাস 12 আর এখানে আছে কি প্লাস 7, তাহলে হচ্ছে মাইনাস 5 ইকুয়াল 0। এটাই হচ্ছে কি বলতো তাহলে আমাদের অ্যান্সার। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো যদি বলে যে এই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাহলে সেটা হবে কি বলতো বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, সেটাই কিন্তু অ্যান্সার। কিন্তু এখানে আরেকটা ইনফরমেশন দেয়া থাকবে, যেটা হচ্ছে কি বলতো ওই ছেদবিন্দুগামী বৃত্তের নির্দিষ্ট সমীকরণের জন্য। কারণ কি ছেদবিন্দুগামী বৃত্ত কিন্তু অনেক হইতে পারে, তো তোমার নির্দিষ্ট যেটা লাগবে সেটা বের করার জন্য ফার্দার একটা ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে। তো ওইটা দিয়ে তোমার স্যাটিসফাই করতে হবে, করলেই তুমি ওই নির্দিষ্ট বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। এবার আবার দেখো, এবার বলছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আগে কি ছিল, একটি বৃত্ত একটি সরলরেখা, এবার হচ্ছে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এবারও নিয়মটা সেম, প্রথম বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইকুয়াল 0। যদি একটা বৃত্তে একটা সরলরেখা হইতো তখন আমরা কি করতাম, তখন আমরা একটা বৃত্ত লিখতাম প্লাস কে ইন্টু সরলরেখা দিতাম, এখানে জাস্ট একটা বৃত্ত দিব প্লাস কে ইন্টু অপর বৃত্ত দিব। ঠিক আছে, সেটাই হবে কি ওই নির্ণেয় বৃত্তের সমীকরণ। আর কে এর মান বের করার জন্য ওই যে আবার আগের মতো একটা নির্দিষ্ট
ফার্দার ইনফরমেশন দেওয়া থাকবে, যেটা দিয়ে স্যাটিসফাই করালে তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবে। এবার দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে কিনা এটা তুমি কিভাবে বের করবে সেটা দেখতে চাচ্ছি। তাহলে দুটি বৃত্ত স্পর্শ করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে কি বলতো অন্তঃস্পর্শ, এটাকে বলে অন্তঃস্পর্শ। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অন্তঃস্পর্শ, মানে কি বলতো, সরি, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বলতো বহিঃস্পর্শ, কারণ কি বাইরে থেকে স্পর্শ করছে, তাই না? আর এই পাশের ছবিটা দেখো ডান পাশে, সেটা হচ্ছে কি বলতো অন্তঃস্পর্শ, কারণ কি ভিতর থেকে স্পর্শ করছে। তাহলে একটা হচ্ছে বহিঃস্পর্শ, একটা কি বলতো অন্তঃস্পর্শ। হ্যাঁ, তাহলে বহিঃস্পর্শ করার শর্তটা কি হবে দেখো, যদি একটু খেয়াল করো এখানে দেখো তুমি বুঝতে পারবে যে এইটুকু হচ্ছে কি বলতো প্রথম বৃত্তের ব্যাসার্ধ, তো এটাকে আমরা ধরো যে বললাম R1। আর এইটুকু কি বলতো, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, যাকে বলতেছি আমরা কি R2। তো তুমি যদি খেয়াল করো দেখো R1 প্লাস R2 এটা কিসের সমান হয়ে যাচ্ছে দেখো তো, C1 প্লাস, সরি, C1 C2, মানে কেন্দ্র, প্রথম কেন্দ্র আর দ্বিতীয় কেন্দ্র এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিসের সমান বলতো, ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বহিঃস্পর্শ করার শর্ত, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 যদি ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয়, R1 প্লাস R2 এর সমান হয়, তাহলে বলবো বৃত্তদ্বয় কি করে, বহিঃস্পর্শ করে। সিমিলারলি অন্তঃস্পর্শের ক্ষেত্রে দেখো এখানে লক্ষ্য করো, ধরো যে এটা হচ্ছে কেন্দ্র, ফিগারটা যদিও একটু অন্যরকম হয়েছে, ধরো যে বৃত্তটা এরকম একটু বড় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সি কেন্দ্র, প্রথম বৃত্তের কেন্দ্র, আর এটা কি বলতো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। তাহলে এবার লক্ষ্য করো এইটু হচ্ছে কি বলতো প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, আর এইটুক কি বলতো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে এবার লক্ষ্য করো তুমি C1 C2 কি হচ্ছে বলতো R1 মাইনাস R2 এর সমান হচ্ছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি কি হয় ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের বা পার্থক্যের সমান হয়, তাহলে আমরা বলবো বৃত্তদ্বয় পরস্পর কি করে, অন্তঃস্পর্শ করে। যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান হয় তাহলে হচ্ছে অন্তঃস্পর্শ, আর যদি ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয় তাহলে হচ্ছে বহিঃস্পর্শ। তাহলে এই দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই আমরা এখান থেকে ম্যাথগুলো করতে পারবো। আসো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন বলছে এইটা একটা বৃত্ত, আবার এটা একটা বৃত্ত, দেখো বলছে এদের কি বের করতে হবে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। দ্যাট মিনস বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ না করলে তো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতো না, তাই না? তাহলে অবশ্যই বৃত্ত দুইটা কি করে, একে অপরকে স্পর্শ করে। তাহলে এই জন্য আমাদের কি বের করতে হবে বলতো, স্পর্শ বিন্দুটা বের করতে হবে। তো বৃত্ত দুইটা বহিঃস্পর্শ করে নাকি অন্তঃস্পর্শ করে এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে সবার আগে আমরা কি করব, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নেব। তাহলে এটার জন্য কেন্দ্র বের করো। কেন্দ্র কি হবে বলতো, এই যে এক্স থেকে কত বিয়োগ হয়েছে, এখানে 2 বিয়োগ হয়েছে, আর ওয়াই থেকে কত বিয়োগ হয়েছে বলতো 3, তাহলে এটার কেন্দ্র হবে 2,3। আর এটার ব্যাসার্ধ কত হবে দেখো, এখানে আছে কত 16, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4। ঠিক আছে, আর কেন্দ্র, কেন্দ্র কত 2,3, কারণ এক্স থেকে 2 বিয়োগ হয়েছে, ওয়াই থেকে 3 বিয়োগ হয়েছে। হ্যাঁ, এবার দ্বিতীয়টাতে চলে যাও, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2 সমান কত হবে দেখো, এক্স থেকে 2 বিয়োগ হয়েছে, ওয়াই থেকে কত 10 বিয়োগ হয়েছে, তাহলে কেন্দ্র হচ্ছে 2,10। আর এখানে আর স্কোয়ারের জায়গায় আছে 9, তাহলে আর হবে কত বলতো 3। তাহলে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ দুটাই পেয়ে গেছি। এখন দেখো C1 প্লাস C2 এটা বের করো। তাহলে এই যে C1 বিন্দু আর C2 বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করো। দূরত্ব বের করার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা হচ্ছে আমাদের দেখো রুট ওভার এই যে 2 মাইনাস 2 হোল স্কোয়ার 10 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 7। আবার তুমি যদি R1 প্লাস R2 করো, R1 এর মান হচ্ছে 3, আর R2 এর মান কত বলতো 4, আর 3 প্লাস 4 ইকুয়াল কত আসলো 7। তাহলে দেখো C1 C2 ইজ ইকুয়াল কি বলতো R1 প্লাস R2, এটা আমরা আগে পেজে পড়ে আসলাম না, C1 C2 ইকুয়াল R1 প্লাস R2 হলে বৃত্তদ্বয় কি করে, বহিঃস্পর্শ করে। তাহলে এই বৃত্ত দুইটা বহিঃস্পর্শ করে, আর বহিঃস্পর্শ করলে আমাকে বের করতে বলছে কি বলতো স্পর্শ বিন্দু বের করতে হবে।
তাহলে স্পর্শবিন্দু কিভাবে বের করব দেখো, যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র দুইটা, হ্যাঁ, এটা কেন্দ্র এটা কেন্দ্র, তাহলে এটা কেন্দ্র কত 2,3, আর এই কেন্দ্র হচ্ছে 2,10। এই বিন্দুটা মাঝের বিন্দুটা আমাদেরকে বের করতে হবে, মাঝের বিন্দুটা বের করতে হবে। তাহলে এই মাঝের বিন্দু কি অনুপাতে বিভক্ত করছে বলতো, এই যে এইটুক হচ্ছে আমাদের কত 4, আর এইটুক কত বলতো 3, তাহলে 4:3 অনুপাতে কি করছে অন্তবিভক্ত করছে। তাহলে এই যে অন্তবিভক্তের ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি বলতো, এখানে ম্যাথটা করে ফেলতে পারি। তাহলে এটা অন্তবিভক্তের ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলবো। দেখো একটু কপি করে নিই। ওকে, তাহলে এটা কপি করে নিয়েছি। দেখো এখন তাহলে আমরা এই যে 4:3 অনুপাতে বিভক্ত করছে, তাহলে 4+3, কমা কি বলতো 4+3 অন্তবিভক্তের ফর্মুলা। তাহলে 4 × 2 8, প্লাস 3 × 2 6, আবার 4 × 0, সরি এটা 0 না, এটা 10 ছিল মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে 10 হবে, তাই না, 2,10। আচ্ছা তাহলে হচ্ছে এখানে 4×10 = 40, প্লাস হচ্ছে 3×3 = 9। তাহলে আমাদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 14/7, আর এখানে হচ্ছে কত 49/7, তাহলে হচ্ছে 2,7। এটা হচ্ছে কি বলতো আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের আরেকবার বলতেছি নিয়মটা কি, যেহেতু আমাদেরকে বলে নাই যে বহিঃস্পর্শ করছে নাকি অন্তঃস্পর্শ, তাই সবার আগে আমরা চেক করে নিব যে বহিঃস্পর্শ নাকি অন্তঃস্পর্শ। নিয়মটা কি, এই যে C1 C2 বের করব, আবার R1 R2 বের করব। তো C1 C2 যদি R1 + R2 এর সমান হয় তাহলে কি করে বহিঃস্পর্শ করে, দ্যাট মিন্স এই বৃত্ত দুইটা বহিঃস্পর্শ করছে। তাহলে এইভাবে এঁকে ফেললাম আমরা বাইরে থেকে স্পর্শ। এরপরে কেন্দ্র দুইটা তো আমাদের জানা আছে, তো এখন কি অনুপাতে বিভক্ত করছে দেখো, ব্যাসার্ধের অনুপাতে। তাহলে R1 এটার ব্যাসার্ধ ছিল 4, তাহলে 4:3 অনুপাতে বিভক্ত করলো, তাহলে এটা হচ্ছে 4:3 অনুপাতে বিভক্ত করছে। কি বিভক্ত, অন্তবিভক্ত। তাহলে অন্তবিভক্তির ফর্মুলা দিয়ে আমরা কি বলতো স্পর্শ বিন্দুটা বের করে ফেললাম। ওকে, এবার দেখো বৃত্ত হতে খণ্ডিত জে এর দৈর্ঘ্য। ধরো যে একটা জে দেওয়া আছে, এরকম এবি একটা জে, এই জে এর কি বের করতে যাচ্ছি বলতো, আমরা দৈর্ঘ্য বের করতে যাচ্ছি। তো এটা দুই ভাবে বের করা যায়। যদি আমাদের এবি সরলরেখাটার সমীকরণ দেওয়া থাকে তাহলে একভাবে, আবার যদি যে এটা কেন্দ্রে যে উৎপন্ন করে কোণ সেটা দেওয়া থাকে তাহলে আরো একভাবে। আমরা দেখো দুইটা উপায় দেখবো 1/1। তাহলে দেখো এখানে বলছে এই বৃত্ত, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই বৃত্ত হতে এই রেখা দ্বারা খণ্ডিত যে এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে এখানে ধরো যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, আর এখানে একটা কি আছে রেখা আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে তোমার কি, এই যে বৃত্তটা যে আছে, বৃত্তটা তো তুমি কেন্দ্র বের করতে পারবা, তাই না। বৃত্তের কেন্দ্র কি বলতো, এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। এগুলো আমরা প্রথম দিকে লেকচারে পড়ছি। তাহলে কত 1,1, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই যে 1,1, আর এই রেখাটা তো আমাদের দেওয়াই আছে। তাহলে এই দেখো 1,1 থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা বের করতে পারবো কিনা, এই লম্ব দূরত্বটা আমরা আগে বের করে নেব। আর বৃত্তের যে ব্যাসার্ধ, দ্যাট মিন্স এটাও কি বলতো আমাদের জানা আছে। বৃত্তের ব্যাসার্ধটা এখান থেকে বের করে নাও, আর সমান কি √g² + f² - c। তাহলে এখানে আসলো √9, দ্যাট মিন্স একবারে আমরা যদি লিখে দিই তাহলে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম। তারপর কি করবো, পিথাগোরাস ইউজ করে আমরা এটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে সবার আগে ডি বের করে নিই। ডি মানে কি, ওই যে নির্দিষ্ট বিন্দু থেকে, মানে 1,1 থেকে এই রেখাটির লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল বলতো, প্রথমে আমরা এই যে 1,1 বিন্দু দিয়ে কি করব, 1,1 বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দেবো, আর নিচে লিখবো কি বলতো x² এর সহগ প্লাস, সরি x এর সহগ এর² প্লাস y এর সহগ এর²। তাহলে 2 × x এর জায়গায় 1, মাইনাস y এর জায়গায় কত 1, প্লাস 3।
তাহলে প্রথমে লিখলাম, আমরা সরলরেখাটা লিখে ফেললাম। নিচে কি লিখবো বলো তো? এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ কত? -1, তাদের স্কোয়ার। তাহলে দেখো ডি ইকুয়াল কত চলে আসলো এখানে আমাদের? 4, আর নিচে হচ্ছে কি √5। এটা হচ্ছে ডি এর ভ্যালু। আর আমাদের ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা পেয়ে গেছি কত? 3। তাহলে এই যে এই অংশটুকু কত হবে বলতো? √r² মাইনাস ডি স্কোয়ার। ডি স্কোয়ার হচ্ছে কত? 16/5। তাহলে এটা থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 5 হচ্ছে লসাগু করো, তাহলে 45 মাইনাস 16, দ্যাট মিনস হচ্ছে √29/5। এটা কি বলতো? এইটুকুর মান। তো এইটুক আর এইটুক কি বলতো? সমান না? এই দুইটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল পার্ট। তো অতএব জে এর দৈর্ঘ্য সমান কি বলতো? 2 ইন্টু √29/5। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। আরো একবার বলে দিচ্ছি, দেখো প্রথমত আমাদের যেহেতু বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ দুইটাই বের করে ফেলবো। তারপরে কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করবো, কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব বের করে নিলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, আবার কি লম্ব জানা আছে। তাহলে ভূমিটা আমরা বের করে নিলাম পিথাগোরাস ইউজ করে। আর এই যে জেটা কি হবে বলতো? ওই ভূমির দ্বিগুণ, ঠিক আছে? কারণ এইটুক আর এইটুক কি বলতো? সমান। তাহলে এই জন্য 2 ইন্টু ওই দৈর্ঘ্যটা, ভূমিটা। ওকে, এটাই হচ্ছে জে এর দৈর্ঘ্য। আরো একভাবে জে এর দৈর্ঘ্য বের করা যায়, যদি আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণটা দেওয়া থাকে। এই যে দেখো এখানে একটা জে হচ্ছে এবি, এই এবি যে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে সেটা কি বলতো? আমাদের দেওয়া আছে। এই দেখো এখানে থিটা কোণ উৎপন্ন করছে। তো এরকম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা, যদি এরকম দেওয়া থাকে সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি? আমরা হচ্ছে জে এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, ঠিক আছে? যেমন দেখো এবি বের করতে হবে আমাকে। তাহলে এই ছবিটাতে আমরা কি করবো? দেখো এখান থেকে একটা লম্ব টেনে নাও, এখান থেকে একটা লম্ব টানো। হ্যাঁ, মানে এখান থেকে একটা লম্ব টানবা, তখন দেখো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এই লম্বটা আমরা বের করতে যাচ্ছি। দেখো তাহলে এইটুকু আমাদের লাগবে, তাই না? তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এইটুক কত বলতো? এইটুকু হচ্ছে θ/2, তাই না? তো এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার ধরো যেটা এম পয়েন্ট, তাহলে বি এম বের করতে যাচ্ছ, তাহলে কি বলতো? তোমার অতিভুজ জানা আছে, তুমি চাচ্ছ কি লম্ব বের করতে। তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কি বলতো? সাইন। তাহলে সাইন θ/2, তাহলে সাইন থিটা সমান কি বলতো? লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে দেখো বি এম সমান কি হচ্ছে বলতো? বি এম সমান আর সাইন θ/2। তাহলে এই যে বি এম যদি আর সাইন θ/2 হয়, তাহলে এ এম সমান কি হবে বলতো? সিমিলারলি আর সাইন θ/2। কারণ আমরা জানি কেন্দ্র থেকে যদি কোনো জে এর উপর লম্ব টানা হয়, তাহলে সেটা কি করে? জে কে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এ এম আর বি এম কি বলতো? সমান। তাহলে অতএব আমরা এ বি সমান কি পেয়ে যাচ্ছি বলতো? এ এম প্লাস বি এম, তার মানে 2r সাইন θ/2। মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন কোণ দেওয়া থাকবে সেই কোণের কি অর্ধেক হচ্ছে θ/2, ঠিক আছে? ওকে, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ রাখলেই কিন্তু হবে, আমাদের কিন্তু প্রমাণটা লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আর কি প্রমাণটা দেয়া। তো দেখো এটা একটা এক্সাম্পল আমরা যদি করতে চাই, ধরো যে আমি একটু তোমাদের এক্সাম্পল দিই। বলছে কি যে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 5 না দিয়ে ধরো যে 10 দিলাম। হ্যাঁ, যে 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে এর কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে কি জে এর দৈর্ঘ্য কত? জে এর দৈর্ঘ্য কত? হ্যাঁ, মানে কি এই কোণটা দেওয়া আছে কত বলতো? 60 ডিগ্রি, আর এই ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10। তাহলে এ বি বের করতে হবে। কিভাবে এ বি বের করবো? আমরা ফর্মুলা পড়ছি না যে এ বি সমান কি বলতো? 2 ইন্টু আর, আর এর মান কত? 10,
আর এখানে কি বসবে, সাইন থিটা বাই টু। থিটা মানে কত এখানে দেখো বলছে 60 ডিগ্রি, থিটা বাই টু। তাহলে এখানে 2 × 10, আর সাইন 30 মান কত বলতো, হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে জে এর দৈর্ঘ্য হচ্ছে 10 একক। ঠিক আছে, এইভাবেই ফর্মুলা দিয়ে আমাদের করে ফেলতে হবে। এবার দেখো, যদি জে এর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে জে এর সমীকরণটা কিভাবে বের করব। একটা জে এর কি দেওয়া আছে বলতো, মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা জে এর সমীকরণটা বের করব কিভাবে। এটা শর্টকাট প্রসেস আছে, আমরা দুইটাই দেখবো। দেখো তো, ডিটেল নিয়মটা হচ্ছে প্রথমত তোমাকে এই যে ধরো যে এই যেটা বের করতে হবে। হ্যাঁ, এই হলুদ দাগের যে যেটা দেখতে পাচ্ছ, এই এ বি যে বের করতে হবে তোমাকে। এই মধ্যবিন্দুটা দেওয়া আছে, ধরো যে এই এম পয়েন্ট দেওয়া আছে, আর এই বৃত্তের সমীকরণ তো দেওয়া আছেই, তাই না? তাহলে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো ডিটেল নিয়মটা হচ্ছে এরকম, তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি এই যে ও এম, এই যে রেখাটা আছে ও এম রেখাটা, এই রেখার সমীকরণ বের করবা। হ্যাঁ, ও এম এর সমীকরণ কিভাবে সমীকরণ বের করবা বলো, দুইটা বিন্দু জানা আছে, দুইটা বিন্দু জানা থাকলে যেভাবে সমীকরণ বের করে সেভাবে ও এম এর সমীকরণ বের করবা। তাহলে ও এম এর সমীকরণ যখন তুমি পেয়ে গেছো, তখন তুমি বের করবা কিসের সমীকরণ বলতো, এ বি এর সমীকরণ। কারণ কি, ও এম এর উপর হচ্ছে লম্ব কি বলতো, এ বি সরলরেখাটা। তাহলে যে কোনো রেখার উপরে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেভাবেই আমরা বের করবো। আমরা এখানে এক্সাম্পল দেখবো হয়তো। আচ্ছা, আর শর্টকাট নিয়মটা হচ্ছে এইভাবে, দেখো যে টি ইকুয়াল এস ওয়ান। টি কি বলতো, টি হচ্ছে টেনজেন্ট। টেনজেন্ট এর সমীকরণ কিভাবে বের করতে হয়, এই যে এক্স স্কোয়ারের জায়গায় লিখতে হবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় লিখতে হবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এই যে টু জি এক্স এর জায়গায় লিখতে হবে কি এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, টু এফ ওয়াই, তাহলে টু এফ ওয়াই এর জায়গায় লিখতে হবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু প্লাস সি। এটা হচ্ছে টি। ঠিক আছে, যে কোনো টেনজেন্টের ইকুয়েশন হচ্ছে এমনি করে আমরা বের করতে পারবো যদি বিন্দুটা উপরে থাকে। তাহলে যে টেনজেন্ট ইকুয়াল এস ওয়ান, এস ওয়ান মানে কি, ওই বৃত্তের সমীকরণকে আমরা ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেব। দ্যাট মিনস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে এইভাবেও আমরা বের করতে পারি, এটা শর্টকাট ইউজ করে, কিন্তু এটার চেয়ে ডিটেল করাটাই ভালো আমার কাছে মনে হয়। তাই তোমরা এইভাবে করতে পারো যে কোনো একটা উপায়ে। হুম, তো আসো এটা একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, যে বললো যে এত বৃত্তের একটি যে 1,1 বিন্দুতে কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। 1,1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এর সমীকরণ নির্ণয় করো, এর সমীকরণ নির্ণয় করো, এরকম বলতে পারে। তাহলে আমাদের দেখো ফিগারটা কিরকম হবে, এটা ধরো যে এই বৃত্তটা, আর এখানে এই যে যেটা দেওয়া আছে, যে যেটা আবার কি 1,1 বিন্দুতে কি হয় বলতো, সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, তাহলে এখানে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র বের করো। কেন্দ্র হচ্ছে কি এক্স এর সহগ ভাগ -2 আর ওয়াই এর সহগ ভাগ -2। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করবো বলতো, আমরা ওই যে নিয়মটা তোমাকে আমি বললাম, যে তুমি প্রথমে এই যে এটা ধরো যে ও বিন্দু, আর এইটা মধ্যবিন্দুটাকে এম ধরো, তাহলে ও এম এর সমীকরণ। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে কি করতে হয়, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এখান থেকে আমরা কি বলতো ও এম এর সমীকরণটা পেয়ে যাচ্ছি।
তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান। তাহলে দেখো আমরা হচ্ছে আর গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। এটা কার সমীকরণ? এটা হচ্ছে ও এম এর সমীকরণ। তাহলে ও এম এর সমীকরণ তো আমার লাগবে না, আমার লাগবে কি বলতো, এ বি এর সমীকরণ। তো এ বিটাই হচ্ছে কি আবার ও এম এর উপর লম্ব। তাহলে আমরা এখন এ বি এর সমীকরণ বের করতে পারবো। লম্ব রেখার সমীকরণ বের করে কিভাবে বলতো, এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে, আর মাঝের চিহ্নটা কি অপোজিট দিয়ে দিতে হবে। তাহলে দুইটারই সহগ যেহেতু ওয়ান, তাহলে হচ্ছে এক্স প্লাস প্লাস ওয়াইটা কি হয়ে গেল বলতো, মাইনাস ওয়াই হয়ে গেল, ইকুয়াল দিয়ে দেখো ইকুয়াল দিয়ে কি লিখবো আবার, এক্স এর জায়গায় ওই যে বিন্দুগামী, কোন বিন্দুগামী দেখো, এম বিন্দুগামী, তাহলে ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান, ওয়াই এর জায়গায় কি বলতো, ওয়ান। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। তাহলে এটাই হচ্ছে কি বলতো আমাদের ওই জে এর সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। লম্ব রেখার সমীকরণটা ইউজ করছি এখানে এবি বের করার সময়। হ্যাঁ, যে কোনো রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করার প্রসেসটা কি বলতো, প্রসেসটা হচ্ছে এই যে ওয়াই এর যে সহগ সেটা যাবে এক্স এর কাছে মানে ওয়ান, আর এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে। তো দুইটারই সহগ যেহেতু ওয়ান ওয়ান, সো এক্সচেঞ্জ করলেও ওইটাই থাকবে, আর মাঝের চিহ্নটা অপোজিট করে দিতে হয়। তো প্লাসটারে করে দিলাম কি বলতো মাইনাস। আর এখানে কনস্ট্যান্ট টার্মটার জন্য কনস্ট্যান্ট টার্ম কীভাবে বের করব, এইখানে যা আছে সেটাই কি বলতো আমরা এই পাশে বসাবো, কিন্তু কি করব ওই বিন্দু দিয়ে সিদ্ধ করব, যেই বিন্দু দিয়ে যায়। তাহলে এম বিন্দু দিয়ে যায়, তাহলে এম বিন্দু দিয়ে সিদ্ধ করলে এখানে জিরো চলে আসলো। এটাই হচ্ছে তাহলে আমাদের জে এর সমীকরণ।